আজকে আমাদের গন্তব্যস্থল তিস্তা ব্যারেজ এবং উত্তরবঙ্গের জেলাগুলো, সাথে ছিল ফুল ফ্যামিলি। এবং আমরা যাত্রা শুরু করি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা হতে। বর্তমানে এগিয়ে চলেছি নবাবগঞ্জ পীরগঞ্জ রোড ধরে। আর যাত্রাপথে হাতের বাম পাশেই চোখে পড়বে রংপুর মেরিন একাডেমি। কিছুক্ষণ চলার পরে আমরা পৌঁছে যাই পীরগঞ্জ উপজেলায়, যেখান থেকে রংপুর জেলা শুরু। এবং এখান থেকে আমরা উঠে পড়ব ঢাকা রংপুর ফোর লেন হাইওয়েতে। ডান পাশের রুটটি চলে গিয়েছে বগুড়া হয়ে ঢাকা, এবং আমরা যেহেতু রংপুর হয়ে তিস্তা নদীর দিকে যাব, তো আমরা বাম পাশে উঠে পড়লাম। বাম পাশের সার্ভিস লেন হতে আমরা ডান পাশে প্রধান মহাসড়কে ঢুকে পড়ি, এবং সুন্দরতম ঢাকা রংপুর ফোর লেন হাইওয়ের ফাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি খুব দ্রুত এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি রংপুর শহরে। এটি হচ্ছে রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড়, যেখান থেকে ডান পাশের রুটটি চলে গিয়েছে রংপুরের মেইন সিটিতে। কিন্তু আমরা শহরের ভিড় এড়িয়ে বাম পাশে বাইপাস রোড ধরে রংপুরকে বাইপাস করে এগিয়ে যাব। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, খাবারের হোটেল খুঁজছিলাম, কিন্তু ঈদের পরের দিন হওয়ার কারণে সেভাবে কোনো হোটেল খোলা ছিল না। রংপুর শহরের মধ্যে দু একটি খোলা থাকলেও পার্কিংয়ের তেমন সুবিধা না থাকায় আমরা রংপুর শহর পেরিয়ে একটু সামনে এগিয়ে এসে রোড সাইডে একটি হোটেল খোলা পাই, এবং এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নিই। ছোট দুই ভাইয়ের অটো ড্রাইভার হওয়া নিয়ে কাড়াকাড়ি চলে। রংপুর শহর পার হয়ে 4 লেনের রাস্তা শেষে আমরা এখন চলেছি 2 লেনের মহাসড়ক দিয়ে, যেটি সোজা চলে গিয়েছে সৈয়দপুর হয়ে দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের দিকে। আর আমরা পাগলাপীর এবং জলঢাকা হয়ে তিস্তা ব্যারেজের রুটে উঠে পড়ি। রংপুরের এই এলাকায় প্রচুর তামাক পাতা চাষ হয়। প্রায় প্রতিটি বাড়ির পাশেই দেখা যাচ্ছিল তামাক পাতা শুকানোর দৃশ্য। রাস্তার দুই পাশে সারি সারি শুধু তামাক পাতা আর তামাক পাতা। এরপর শুরু হলো প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। দুই পাশে সবুজ ধান ক্ষেত, সারি সারি গাছ আর বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি তিস্তা নদীর দিকে। অবশেষে আমরা চলে আসি তিস্তা নদীর খুব কাছাকাছি, এবং এটি একটি তিস্তা নদীর শাখা নদী বলা যায়। মেইন গেট পেরিয়ে আমরা ঢুকে পড়ি তিস্তা ব্যারেজের প্রধান এরিয়ায়। বাম পাশে সুন্দর বিস্তীর্ণ তিস্তা নদী, এবং পাশ দিয়েই এগিয়ে চলেছে এই সুন্দর রাস্তাটি, যেন মেরিন ড্রাইভের একটি ছোট্ট মিনি সংস্করণ। এবার আরেকটি গেট পেরিয়ে উঠে পড়ি তিস্তা ব্যারেজের প্রধান অংশে। প্রচুর মানুষের ভিড়, যেহেতু ঈদের পরের দিন অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে। ব্রিজ পেরিয়ে আরও একটি গেট, যেটি ব্রিজের এক্সিট পয়েন্ট। তো আমরা সেটি পার হয়ে এখানে পাশে কারটি পার্কিং করে এপাশে কিছুক্ষণ সময় কাটাই। কিন্তু এপাশে নদীতে নামার মতো তেমন কোনো পরিবেশ না থাকার কারণে আমরা আবারও ব্যাক করে ব্রিজের ওই পাশে চলে যাই। এখন হাঁটছি তিস্তা ব্যারেজের উপর দিয়ে, যেহেতু ঈদের পর প্রথম দিন আজকে, গতকালকে ঈদ ছিল, এবং এদিককার মানুষের জন্য অন্যতম একটি বড় এবং প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা যায় এই তিস্তা ব্যারেজ। তো লোকারণ্য একদম, প্রচুর মানুষ। তিস্তা ব্যারেজ, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্পগুলোর একটি, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত। এই ব্যারেজটি মূলত তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ এবং কৃষিকাজের সেচ সুবিধা প্রদানের জন্য নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি উত্তরবঙ্গের কৃষি ও পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। তিস্তার এপারে নদীর পাড় ঘেঁষে বসেছিল এক বিশাল মেলা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলায় যা যা পাওয়া যায় প্রায় সব কিছুরই দেখা মিলেছিল এখানে। চারপাশে ছিল নানা রকম দোকান, খেলনা, খাবার আর মানুষের কোলাহল। সব মিলিয়ে পরিবেশটা ছিল উৎসব মুখর। এখানে এসে একটি বিষয় খুব সহজেই খেয়াল করা যায়, শুধু মানুষদের দেখলেই বোঝা যায় এই এলাকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য, যা উত্তরবঙ্গের মানুষদের পুরোপুরি আলাদাভাবে প্রকাশ করে। তাদের পোশাক পরিচ্ছদ, চলাফেরা আর জীবনযাত্রার ধরন
সবকিছুই যেন এই অঞ্চলের স্বতন্ত্র পরিচয়কে আলাদাভাবে তুলে ধরে। ওই পাশে তিস্তা ব্যারেজ এবং ব্রিজ একসাথে, আর নদী পার হচ্ছি মানে মাঝখানে চরের দিকে যাচ্ছি, পানি একদমই নাই, হাঁটু পানি। দেখতে দেখতে চলে আসলাম মাঝখানে চরের দিকে। সমুদ্রের মাঝে হলে বলা যেত দ্বীপ, কিন্তু যেহেতু নদীর মাঝে তাই চর নামে পরিচিত। চরে এসে অনেকে ফুটবল খেলছিল, দৌড়াদৌড়ি করছিল, দূরে জেলে মাছ ধরছিল। সব মিলিয়ে পরিবেশটা ছিল অসাধারণ। যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তাই পানির রংটি কিছুটা ঘোলাটে এবং পরিবারের ছোট সদস্যদের ছোট হওয়ার সুবাদে নদী পার হওয়ার সৌভাগ্য কপালে জোটেনি, তাই তাদের মন অনেক খারাপ। এবার আমাদের ফেরার পালা। তিস্তা নদীতে কিন্তু শুধু নদী বা ব্রিজ না, এর পাশাপাশি রয়েছে অনেকগুলো গাছ লাগানো ছোট্ট বনের মতো মনোরম পরিবেশও। আবারও সেই সুন্দরতম রুটি ধরে আমরা ফিরে যেতে থাকি। তো একটি বিষয় যা খেয়াল করলাম, তিস্তা নদীতে ঘুরতে আসতে হলে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, চেষ্টা করবেন অফ সিজনে আসতে, যখন কোনো বড় উৎসব বা ছুটির দিন থাকবে না। বিশেষ করে শীতকালের সময় তিস্তার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। মনোরম, শান্ত আর নিরিবিলি নীরব পরিবেশে তখন তিস্তা হয়ে ওঠে আরও বেশি আকর্ষণীয়। এরই মাঝে বিকালের শেষ আলো ধীরে ধীরে বিনিয়ে যেতে লাগলো। পশ্চিম আকাশে সূর্য ডোবার সে মনোমুগ্ধকর মুহূর্ত। সানসেটের রঙে রঙিন হয়ে উঠেছিল পুরো আকাশ। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে এলো এবং সন্ধ্যা পেরিয়ে রাতের মধ্যে আমরা আরও সামনে এগিয়ে যেতে থাকি। যেহেতু আমাদের উদ্দেশ্য উত্তরের জেলাগুলো দেখা, তো এখন আমাদের গন্তব্য নীলফামারী জেলা এবং অনেকক্ষণ রাইডের পরে আমরা পৌঁছে যাই নীলফামারী জেলা শহরে। এটি আমার এবং আমাদের সকলের জন্যই ছিল প্রথমবারের মতো নীলফামারী জেলাতে আগমন। নীলফামারী জেলা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষি ও শান্ত প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। এই জেলার সৈয়দপুর শহর ও বিমানবন্দর উত্তরাঞ্চলের অন্যতম এবং একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র, এবং একই সাথে এটি উত্তরবঙ্গের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল সিটি বা শিল্পাঞ্চল হিসেবেও পরিচিত। নীলফামারী শহর পেরিয়ে নীলফামারী সৈয়দপুর প্রধান সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি সৈয়দপুরের দিকে। এবার আমাদের গন্তব্য সৈয়দপুর। নীলফামারীর ইপিজেড এরিয়ায় একটি ব্রেক দেই, এখানে চা এবং নাস্তা সেরে আবারও এগিয়ে চলি এবং পৌঁছে যাই সৈয়দপুর সিটিতে। এখানে ডান পাশে আপনার চোখে পড়বে একটি সুন্দর মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী চিনি মসজিদ। এখন এগিয়ে চলেছি সৈয়দপুর রেল স্টেশনের সামনে দিয়ে, এবং একটি মজার বিষয় হলো, আপনি যদি কখনো এই রোড ধরে হাঁটতে থাকেন তাহলে আপনি শুনতে পাবেন যে এখানকার মানুষজন সবাই কথা বলছে হিন্দিতে, কারণ এই এলাকার মানুষজন বেশিরভাগই কিন্তু বিহারি নামে পরিচিত। সৈয়দপুর সেনানিবাস পেরিয়ে এবার আমাদের গন্তব্যস্থল সৈয়দপুর এয়ারপোর্ট। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এবং সবাই অনেক টায়ার্ড, প্রচুর জার্নি, তো আমরা না নেমেই পাশ দিয়ে দেখেই আবারও ব্যাক করি আমাদের বাড়ির পথে। সৈয়দপুর শহর পেরিয়ে পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর হয়ে আবারও ফিরে আসি নবাবগঞ্জে, এবং এর মাধ্যমে আমাদের আজকের এই সুন্দরতম যাত্রাটি শেষ হয়, যেখানে ছিল অনেক ভ্রমণ, ক্লান্তি এবং অফুরন্ত স্মৃতি।